আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা ক্র্যাকিং মোমেন্ট পড়ছিলাম এবং খুবই ছোট্ট একটা চ্যাপ্টার, খুবই সিম্পল ছোট্ট একটা চ্যাপ্টার, 3-4টা ছোট ছোট ম্যাথ আছে। তো গতকালকের ক্লাসে আমরা সেই চ্যাপ্টারটা দেখছিলাম এবং সেখান থেকে যে ম্যাথগুলো ছিল সেই ম্যাথগুলো আমরা সলভ করছিলাম। আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব এটা হচ্ছে ডিফ্লেকশন অফ এ প্রি স্ট্রেস মেম্বার। অর্থাৎ একটা প্রি স্ট্রেস গার্ডারের কথা যদি চিন্তা করি তাহলে সেখানে টোটাল ডিফ্লেকশনটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা আজকের ক্লাসে শিখবো। এটাও খুব সহজ একটা চ্যাপ্টার। আমাদের মেইনলি ফাইনালে যে 5টা চ্যাপ্টার আছে তার মধ্যে 3টা মোটামুটি খুবই ছোট ছোট চ্যাপ্টার, সহজ এবং ছোট ছোট চ্যাপ্টার, এবং ডিজাইন চ্যাপ্টারটাই মোটামুটি তুলনামূলক বড় এবং সেখানকার ম্যাথগুলোও বড় বড়। বাকি যে ডিফ্লেকশন, এরপরে আমরা পড়বো শেয়ার, এগুলো সবই খুবই ছোট ছোট চ্যাপ্টার। তো এগুলো একটু ভালো করে প্রিপারেশন নিয়ে খুব সহজেই ভালো করতে পারবেন। তো ডিফ্লেকশন নিয়ে যদি আমরা কথা বলি, আমরা যদি প্রি স্ট্রেস মেম্বার চিন্তা না করে ধরেন একটা নর্মাল আরসিসি মেম্বার চিন্তা করি। ধরেন এটা একটা আরসিসি বিম, এখানে কোনো প্রি স্ট্রেসিং ফোর্স টোর্স কিছু নাই, এটা একটা নর্মাল আরসিসি বিম। তাহলে এই আরসিসি বিমের উপরে যদি লোড আসে, এরকম ধরনের যদি লোড আসে, এরকম উপর থেকে উড়িয়ে লোড আসলো, তাহলে আমরা সবাই জানি সিম্পল একটা জিনিস যে এই লোডের কারণে আমাদের যে বিমটা সেই বিমটা হচ্ছে নিচের দিকে এরকম ডিফ্লেক্টেড হয়ে যাবে। তো এই যে নিচের দিকে কতটুকু ডিফ্লেকশন হলো, এই ডিফ্লেকশনটা বের করার জন্য আপনারা স্ট্রাকচারাল অ্যানালাইসিসের বেশ অনেকগুলো কোর্স করছেন। 2টা কোর্স করছেন, স্ট্রাকচারাল অ্যানালাইসিস এন্ড ডিজাইন 1, স্ট্রাকচারাল অ্যানালাইসিস এন্ড ডিজাইন 2। সেখানে বিভিন্ন মেথডে, ওয়ানে আপনারা ইউনিট লোড মেথডে, তারপরে হচ্ছে কনজুগেট বিম মেথডে, তারপরে পোর্টাল ফ্রেম মেথডে, আরো অনেকগুলা মেথডে আপনারা কিভাবে ডিফ্লেকশন ক্যালকুলেশন করতে হয় সেটা শিখে আসছেন। এর আগেও মেকানিক্স অফ সলিডস 2 তে ডাবল ইন্টিগ্রেশন মেথডে, তারপরে হচ্ছে এরিয়া মুভমেন্ট মেথডে, বিভিন্ন মেথডে কিভাবে ডিফ্লেকশন ক্যালকুলেশন করতে হয় লোডের কারণে সেটা শিখে আসছে। তো এটা আমরা সবাই জানি যে উপর থেকে যদি বিমের উপরে লোড পড়ে তাহলে সেই বিমটা নিচের দিকে ডিফ্লেক্টেড হয়ে যাবে। এখন প্রি স্ট্রেস বিমের ক্ষেত্রে জাস্ট পার্থক্যটা কি? প্রি স্ট্রেস বিমের ক্ষেত্রে পার্থক্যটা হলো, প্রি স্ট্রেসের ক্ষেত্রে যেহেতু এখানে আগে থেকে একটা স্ট্রেস দেওয়া হয়, যদি আমি এই যে এইখানে যে কেবলটা আছে সেটার কথা যদি চিন্তা করি, এইরকম একটা কেবল প্রি স্ট্রেস দেওয়ার জন্য কি করা হয়, এই পাশ থেকে টান দেওয়া হয়, এই পাশ থেকে টান দেওয়া হয়। এই দুই পাশ থেকে যদি টান দেওয়া হয় তাহলে কি হবে, এই যে কেবলটা আছে সেটা কি করবে, এই বিমটাকে উপরের দিকে ফোর্স প্রয়োগ করবে বা উপরের দিকে ঠেলা দিবে। তো ঠেলা দিলে কি হবে, এই বিমটা উপরের দিকে ডিফ্লেক্টেড হয়ে যাবে। লোডের কারণে আমাদের যে বিমটা, সেই লোডের কারণে সাধারণত বিমটা নিচের দিকে ডিফ্লেকশন হয় এবং প্রি স্ট্রেস ফোর্সের কারণে আমাদের বিমটাতে আপওয়ার্ড ডিফ্লেকশন হয়ে থাকে। তো আপওয়ার্ড ডিফ্লেকশন যদি হয়ে যায় তাহলে আমাদের এই চ্যাপ্টার থেকে মেনলি যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই প্রি স্ট্রেসের কারণে কতটুকু উপরের দিকে ডিফ্লেক্টেড হলো এবং লোডের কারণে কতটুকু নিচের দিকে ডিফ্লেকশন হলো। তো সেখান থেকে পরবর্তীতে দুইটা যোগ বিয়োগ করে আমাদের আসলে টোটাল কতটুকু, সেটা টোটাল ডাউনওয়ার্ড নিচের দিকে কতটুকু ডিফ্লেকশন হইতেছে নাকি টোটাল উপরের দিকে কতটুকু ডিফ্লেকশন হইতেছে, সেটাই আমাদের এই চ্যাপ্টারে ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ এইখানে জাস্ট আর কিছুই না, এই চ্যাপ্টারটাতে আমরা দুইটা ডিফ্লেকশন বের করবো, একটা লোডের কারণে ডিফ্লেকশন বের করবো এবং একটা হচ্ছে প্রি স্ট্রেসিং ফোর্সের কারণে ডিফ্লেকশন বের করবো। বের করার পরে এই দুটাকে আমরা অ্যালজেব্রিক সাম করবো, অ্যালজেব্রিক সাম করে দেখবো যে এখানে আসলে টোটাল মেম্বারটাতে টোটাল ডিফ্লেকশনটুকু কতটুকু আসে। এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের কাজ। ব্যাস এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা সলিউশন করবো, সেখানেও দেখবো যে আমরা খুব সিম্পলি দুইটা ডিফ্লেকশন বের করে তাদের অ্যালজেব্রিক সাম করে আমরা সেখান থেকে খুব সহজেই বুঝতে পারি যে আমাদের যে স্ট্রাকচারাল মেম্বারটা আছে বা গার্ডারটা আছে বা বিমটা আছে সেটা নিচের দিকে বা উপরের দিকে কতটুকু কি ডিফ্লেকশন হলো। তাহলে আমাদের যে দুইটা কাজ আমরা দেখলাম, প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লোডের কারণে ডিফ্লেকশন কতটুকু হয়েছে সেটা ক্যালকুলেশন করতে হবে। লোডের কারণে আমি যেটা বললাম, লোডের কারণে একটা বিমের কোথায় কতটুকু ডিফ্লেকশন হয় এটার অনেকগুলা মেথড আপনারা শিখে আসছেন প্রিভিয়াস কোর্সে। ইউনিট লোড মেথড, ডাবল ইন্টিগ্রেশন মেথড, এরিয়া মুভমেন্ট মেথড, কনজুগেট বিম মেথড, পোর্টাল ফ্রেম, অনেক কিছু শিখে আসছেন। তো আমরা ওই অত ডিটেলসে যাব না, যেহেতু আমার এই কোর্সের উদ্দেশ্য ওই ডিফ্লেকশন বের করা শেখানো না। আমরা জাস্ট সিম্পল যেগুলা মানে ডিফ্লেকশন ক্যালকুলেশনের ফর্মুলা আছে, ধরেন যদি একটা বিমের উপরে পুরাটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে তাহলে লোডের কারণে সে যে একটা বিম, সেই বিমের যে ডিফ্লেকশনটা ম্যাক্সিমাম যে ডিফ্লেকশনটা হয়, সেই লোডের কারণে ম্যাক্সিমাম ডিফ্লেকশনের ফর্মুলা হচ্ছে এটা 5 WL⁴ ডিভাইড বাই 384 EI। সো এখান থেকে জাস্ট আমাদের এই এই কোর্সের জন্য এই দুইটা মুখস্থ করলেই হবে যে ইউডিএল থাকলে কতটুকু ডিফ্লেকশন হয় আর পয়েন্ট লোড থাকলে কতটুকু ডিফ্লেকশন হয়। আর কনসেন্ট্রেটেড লোড বা পয়েন্ট লোড, থার্ড পয়েন্ট লোডিং, এটা কমপ্লেক্সিটিতে আমরা যাবো না কারণ এটা সবসময় সেম থাকে না। এই ডিস্টেন্সটা যদি L/3 হয় তাহলে এই ফর্মুলাটা ভ্যালিড হয়, যদি L/3 না হয় তখন আবার সেক্ষেত্রে আমাদের বের করে নিয়ে আসতে হয়। তাই আমরা এই কোর্সের জন্য এই কমপ্লেক্সিটিতে যাব না, যেহেতু আমাদের এই কোর্সের উদ্দেশ্য ডিফ্লেকশন মানে ওই আমাদের ইন্টিগ্রেশনের মাধ্যমে ডিফ্লেকশন বের করা না, তাই আমরা এটাতে যাব না।
আপনাদের লোডের কারণে ডিফ্লেকশন ক্যালকুলেশনের জন্য এই দুইটা ফর্মুলা পড়তে হবে। একটা হচ্ছে যদি পুরা বিমের উপরে ইউডিএল থাকে তাহলে ম্যাক্সিমাম ডিফ্লেকশনের ফর্মুলা, এটা আপনাদের এর আগেও অনেকবার দেখে আসার কথা। ইউডিএল এর কারণে ডিফ্লেকশন আছে ফর্মুলা 5 WL⁴ ডিভাইডেড বাই 384 EI। এখানে W মানে হচ্ছে ইউডিএল এর ভ্যালু, L মানে হচ্ছে লেন্থ, E মানে হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, আর I মানে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। আর যদি আমাদের বিমটার একদম মিড স্প্যানে একটা পয়েন্ট লোড থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডিফ্লেকশন ক্যালকুলেশনের ফর্মুলা হলো এটা। যদি পয়েন্ট লোড থাকে, এখানে কিউ দ্বারা প্রকাশ করা হয়েছে, তো কিউ ভ্যালু যদি পয়েন্ট লোড থাকে তাহলে সেই ক্ষেত্রে ডিফ্লেকশন ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে QL⁴ ডিভাইডেড বাই 48 EI। অর্থাৎ আমরা দেখব যদি আমাদের যে প্রবলেমটা থাকবে সেই প্রবলেম যদি ইউডিএল থাকে তাহলে সেই ইউডিএল এর কারণে আমাদের ডিফ্লেকশনের ফর্মুলা হবে 5 WL⁴ ডিভাইডেড বাই 384 EI। আর যদি সেখানে পয়েন্ট লোড থাকে তাহলে পয়েন্ট লোডের কারণে আমাদের ডিফ্লেকশনের ফর্মুলাটা হবে QL⁴ ডিভাইডেড বাই 48 EI। বা এখানে অনেক সময় পয়েন্ট লোডটাকে পি দ্বারা প্রকাশ করা থাকতে পারে, যেটা দিয়েই থাকুক না কেন, পি থাকুক পি থাকুক যেটাই থাকুক না কেন, এই ভ্যালুটা ইন্টু L³ ডিভাইডেড বাই 48 EI। তাহলে এই দুইটা আমাদের মোটামুটি লোডের কারণে ডিফ্লেকশন আছে ফর্মুলা, সেই দুইটা ফর্মুলা আমাদের জানতে হবে। আপনাদের পরীক্ষার ক্ষেত্রে ডিফ্লেকশনের ফর্মুলাগুলা দেওয়া থাকবে, জাস্ট এই ফর্মুলা গুলাই দেওয়া থাকবে, কোনটা ইউবিএল এর কারণে ফর্মুলা বা কোনটা পয়েন্ট লোডের কারণে ফর্মুলা সেগুলো বলা থাকবে না, কিন্তু জাস্ট ডিফ্লেকশনের ফর্মুলা, ধরেন এই ফর্মুলাটা দেওয়া থাকবে, কিন্তু এটা যে ইউডিএল হলে আমরা ইউজ করব বা পয়েন্ট লোড হলে ইউজ করব সেই কন্ডিশনগুলো পরীক্ষার প্রশ্নে উল্লেখ করা থাকবে না। তো আর মানে সব থেকে বেটার হয় যদি আপনারা ছোট ছোট এই ফর্মুলাগুলো আগে থেকে মুখস্থ করে যান, সেগুলো প্রশ্নে থাকলেও যাতে বুঝতে পারেন যে কোনটা কখন ইউজ করতে হবে। তাহলে আমরা দেখলাম যে আমাদের প্রি স্ট্রেস একটা বিম বা গার্ডারের উপরে মেইনলি দুইটা টাইপের ডিফ্লেকশন কাজ করে। একটা হচ্ছে এই লোডের কারণে, এক্সটার্নাল লোডের কারণে, সেটা আমরা দেখলাম, সেটার জন্য আমরা দুইটা ফর্মুলা ইউজ করব, ইউডিএল থাকলে এটা ইউজ করব, পয়েন্ট লোড থাকলে এটা ইউজ করব। এখন আসি প্রি স্ট্রেস ফোর্সের কারণে, প্রি স্ট্রেসের কারণে যে ডিফ্লেকশনটা সেটা কিভাবে ক্যালকুলেশন করতে হবে। তো প্রি স্ট্রেস যে ফোর্সটা বা প্রি স্ট্রেস ফোর্সটা যে ক্যাবলের উপরে দেওয়া হয় সেই ক্যাবল প্রোফাইলের উপরে ডিপেন্ড করে যে সেখানে কতটুকু ডিফ্লেকশন হবে। তো এরকম টোটাল 8টা ডিফারেন্ট ডিফারেন্ট কেবল পজিশনের জন্য এখানে ফর্মুলা দেওয়া আছে। আমাদের 8টাই মুখস্থ করতে হবে না, আমরা মোস্ট কমন যে 4টা টাইপ সেই মোস্ট কমন 4টা টাইপ মনে রাখলেই কেনা। তখন যদি প্রথম থেকে আসি, যদি আমাদের একটা প্রি স্ট্রেস মেম্বারে এরকম স্ট্রেট কেবল থাকে, একদম এরকম স্ট্রেট কেবল থাকে, তাহলে সেই ক্ষেত্রে ডিফ্লেকশনের ফর্মুলাটা হবে হচ্ছে FE_L²/8EI। এখানে এফটা হলো প্রি স্ট্রেসিং ফোর্স, ইটা হলো ইসেন্ট্রিসিটি, এই যে নিউট্রাল অ্যাক্সিস থেকে যে ডিস্টেন্স ইসেন্ট্রিসিটি, এলটা হচ্ছে লেন্থ, ইটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, এবং আই যেটা সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। আর যদি আমাদের যে প্রি স্ট্রেস মেম্বারটা আছে সেখানে যদি এরকম প্যারাবোলিক কেবল থাকে, প্যারাবোলিক কেবল কিন্তু কয়েকভাবে থাকতে পারে, এইখানে যে প্যারাবোলিক কেবলটা আছে এটাকে বলা হয় ইসেন্ট্রিক প্যারাবোলিক কেবল, সরি কনসেন্ট্রিক প্যারাবোলিক কেবল। কনসেন্ট্রিক প্যারাবোলিক কেবল মানে হচ্ছে এই যে প্যারাবোলিক কেবলটা, এই কেবলটা একদম সাপোর্টে, তার কোনো ইসেন্ট্রিসিটি থাকবে না, অর্থাৎ সাপোর্টে নিউট্রাল অ্যাক্সিস থেকে ডিস্টেন্স শূন্য, সাপোর্ট থেকে শুরু করে অপর সাপোর্ট পর্যন্ত সেটা পুরোপুরি কনসেন্ট্রিক, তার শুধুমাত্র একটা ইসেন্ট্রিসিটি আছে, সেটা হচ্ছে তার নিচের দিকে নিউট্রাল অ্যাক্সিস থেকে মিড স্প্যানে তার ম্যাক্সিমাম ইসেন্ট্রিসিটি সে শো করে। তো এরকম যদি কনসেন্ট্রিক প্যারাবোলিক কেবল থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডিফ্লেকশনের ফর্মুলাটা হবে হচ্ছে 5FE_L² ডিভাইডেড বাই 48 EI। অর্থাৎ এই যে আমরা এখান থেকে বুঝতে পারতেছি এই যে কেবলটা আছে এটাকে যদি আমরা দুই পাশে টান দেই এই বিমটা উপরের দিকে ডিফ্লেক্টেড হয়ে যায়। তো ডিফ্লেক্টেড যদি হয়ে যায় তাহলে তার ম্যাক্সিমাম কতটুকু ডিফ্লেক্টেড হলো সেই ভ্যালুটা আমরা পাবো হচ্ছে এই ফর্মুলা দিয়ে। সেম ভাবে যদি ইসেন্ট্রিক প্যারাবোলিক কেবল থাকে, ইসেন্ট্রিক প্যারাবোলিক কেবলের মানে হচ্ছে এই কেবলটাও প্যারাবোলিক, পার্থক্যটা কি, পার্থক্যটা হচ্ছে দেখেন এই উপরের যে কেবলটা ছিল সেটা সাপোর্টে কোনো ইসেন্ট্রিসিটি ছিল না, সাপোর্টে সে একদম নিউট্রাল অ্যাক্সিস দিয়েই গেছে, কিন্তু এইখানে সে সাপোর্টে নিউট্রাল অ্যাক্সিস দিয়ে যায় নাই, সে নিউট্রাল অ্যাক্সিসের উপরে কোনো একটা পয়েন্ট দিয়ে গেছে। তার মানে এখানে টোটাল এই প্যারাবোলিক কেবলটার ইসেন্ট্রিসিটি আছে দুইটা, একটা হচ্ছে তার মিড স্প্যানে নিচের দিকে ইসেন্ট্রিসিটি আছে, এবং সাপোর্টেও তার হচ্ছে সাপোর্ট থেকে কিছুটা উপরের দিকে, যেহেতু সে কেবলটার প্রোফাইল কিছুটা উপরের দিকে তাই এখানে কিছুটা ইসেন্ট্রিসিটি আছে। তাহলে এই যে নিচের দিকে যে ইসেন্ট্রিসিটি সেটাকে আমরা E1 দ্বারা প্রকাশ করি, এবং উপরের দিকে যে ইসেন্ট্রিসিটি সেটা হচ্ছে E2 দ্বারা প্রকাশ করি। সেই ক্ষেত্রে যদি এরকম কেবল প্রোফাইল থাকে তাহলে সেই ক্ষেত্রে ডিফ্লেকশন ক্যালকুলেশনের ফর্মুলা হবে FL/48 EI, তার সাথে হচ্ছে এটার মতোই তার সাথে ব্র্যাকেটে -5 EI প্লাস E2।
এখানে মাইনাস দেওয়ার কারণ হচ্ছে এই যে ইসেন্ট্রিসিটি, যেটা প্রথম যে ইসেন্ট্রিসিটি সেটা নিউট্রাল অ্যাক্সিস থেকে নিচের দিকে, এবং সেকেন্ড যে ইসেন্ট্রিসিটি সেটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে উপরের দিকে। তো যেহেতু একটা নিচের দিকে এবং আরেকটা উপরের দিকে, তাই তাদের ডিরেকশনের ভিন্নতা বোঝানোর জন্য একটাতে মাইনাস দেওয়া হয়েছে এবং আরেকটাতে প্লাস দেওয়া হয়েছে। এরপরে যদি দেখি, যদি স্লোপিং টেন্ডন থাকে, স্লোপিং টেন্ডন মানে হচ্ছে এই সাপোর্ট থেকে মিড মিড পর্যন্ত লিনিয়ার একদম সরলরৈখিক ভাবে আসবে, আবার এই পয়েন্ট থেকে এই সাপোর্ট পর্যন্ত সরলরৈখিক ভাবে যাবে। এরকম যদি কেবল থাকে বা টেন্ডন থাকে, তাহলে সেই ক্ষেত্রে ডিফ্লেকশন ক্যালকুলেশনের ফর্মুলা হলো এটা, সেটা হচ্ছে এফ ই এল স্কোয়ার বাই 12 ই আই। তো মেইনলি আমাদের এই যে প্রথম যে চার্টটা দেখতেছি, এই চার্টটাই হচ্ছে মোস্ট কমন টাইপ অফ কেবল প্রোফাইল, এবং আমাদের মেইনলি এই চার্টটা জানলেই হবে। এখানে যে ফর্মুলাগুলো আছে সেগুলো আপনাদের এই চারটা ফর্মুলা প্রশ্নে দেওয়া থাকবে, কিন্তু কখন কোনটা ইউজ করতে হবে সেটা বলা থাকবে না। তো আপনাদেরকে এতটুকু বুঝতে হবে যে স্ট্রেট টেন্ডনের জন্য কোনটা ইউজ করব, প্যারাবোলিক টেন্ডনের জন্য কোনটা ইউজ করব, এতটুকু আপনাদের অবশ্যই অবশ্যই বুঝতে হবে। সো মেনলি আমাদের টোটাল এখানে 6টা ইকুয়েশন জানতে হবে, মেনলি 6টা না, আরো একটা আছে। এখানে আমরা প্রথমে দেখলাম যে লোডের কারণে 2টা ইকুয়েশন জানতে হবে। সে যদি ইউডিএল থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ডিফ্লেকশনের ইকুয়েশনটা কি ইউজ করব, পয়েন্ট লোড থাকলে কি ইউজ করব। এরপরে আমরা যে আমাদের যে প্রি স্ট্রেসিং যে কেবলটা আছে, সেই প্রি স্ট্রেসিং ফোর্সটা কিভাবে কাজ করতেছে সেটার উপরে ডিপেন্ড করে আমাদের 7টা কেবল প্রোফাইলের জন্য ডিফ্লেকশনের ইকুয়েশনটা জানতে হবে। বারবার বলতেছি, এটা ডাইরেক্ট মুখস্থ করা লাগবে না, কিন্তু যাতে দেখলে চিনতে পারেন যে কোথায় কোন ফর্মুলাটা ইউজ করতে হবে। যদি স্ট্রেট কেবল থাকে তাহলে আমরা প্রথমে ফর্মুলাটা ইউজ করব, যদি কনসেন্ট্রিক প্যারাবোলিক কেবল থাকে তাহলে আমরা সেকেন্ড ফর্মুলাটা ইউজ করব, সেন্ট্রিক প্যারাবোলিক কেবলের ক্ষেত্রে থার্ড এই ফর্মুলাটা ইউজ করব, এবং যদি স্লোপিং টেন্ডন থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ফোর্থ এই ফর্মুলাটা ইউজ করব। এরপরে যে ফর্মুলাগুলো আছে এগুলা মানে খুব একটা কমন কেস না, এগুলো জাস্ট থিওরিটিক্যাল কেস, প্র্যাকটিক্যালি এরকম কেস পাওয়া সম্ভব না, তাই এগুলা নিয়ে আমি আর আলোচনা করতেছি না। এরপরে যদি কারোর প্রয়োজন হয় তাহলে সেইখান থেকে দেখে নিতে পারবেন, এখানে সব ফর্মুলা দেওয়া আছে এবং ক্যালকুলেশনের প্রসেস সব ক্ষেত্রে সেম, একই রকম। তো আমরা মেইনলি এখন পর্যন্ত 2টা টাইপের ডিফ্লেকশন দেখলাম, একটা হচ্ছে লোডের কারণে ডিফ্লেকশন, আর একটা হচ্ছে এই প্রি স্ট্রেসিং ফোর্সের কারণে ডিফ্লেকশন। মেইনলি এই একটা প্রিস্টেস মেম্বারের ক্ষেত্রে ডিফ্লেকশনটা হয় আবার টোটাল 2 ধরনের। একটা হচ্ছে ইনস্ট্যান্ট ডিফ্লেকশন, যেটা ইমিডিয়েটলি হয়ে যায়, লোড দেওয়ার সাথে সাথে ডিফ্লেকশন হয়ে যায়, সেটাকে বলা হয় ইনস্ট্যান্ট ডিফ্লেকশন বা শর্ট টাইম ডিফ্লেকশন। আর একটা ডিফ্লেকশন আছে সেটা হচ্ছে লং টাইম ডিফ্লেকশন। আপনাদের আমি যখন প্রিস্টেস লস পড়াই, কেউ একজন রেসপন্স করে মনে থাকলে, প্রিস্টেস লস যখন পড়াই তখন আমরা সেখানেও 2 ধরনের লস পড়ছিলাম, একটা ছিল হচ্ছে ইমিডিয়েট লস আর একটা ছিল হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট লস। তো একটা ধরনের লসের ক্ষেত্রে আমরা বলছিলাম যে ধরেন আপনার একটা বিম, একটা আরসিসি বিম বা প্রি স্টেজ বিম, সেটা আমরা দেখলাম যে লোড দিলে সেখানে 10 মিলিমিটার ডিফ্লেকশন হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে 5 বছর পরে সেই ডিফ্লেকশনের ভ্যালুটা আস্তে আস্তে বাড়তেই থাকতেছে। তো সাধারণত কোন প্রপার্টিজের কারণে এরকম লসটা হয় কেউ বলতে পারবেন? আমাদের প্রি স্টেজ লস চ্যাপ্টারে এটা পড়াইছিলাম যে একটা প্যারামিটার থাকে বা একটা ভ্যারিয়েবল থাকে, যেই কারণে একটা প্রি স্টেজ বা কংক্রিট মেম্বারের মধ্যে সেটা আস্তে আস্তে লুজ হইতেই থাকে, ফোর্সটা আস্তে আস্তে লুজ হইতে থাকে, স্যার তো ডিফ্লেকশনটা আস্তে আস্তে বাড়তে স্টিলের থাকে। কারণেই হবে স্যার। স্টিলের কারণে হবে না স্যার? বলেন, কেউ একজন রেসপন্স করেন। স্যার কোশ্চেনটা আবার করেন। আমি আপনাদের কথাটা শুনতে পারতেছি না, এখানে আমি কোনো টেকনিক্যাল সমস্যা হলো কিনা বুঝতে পারতেছি না, ওয়েট। এখন কেউ একজন কথা বলেন তো দেখি আপনাদের কথাটা শুনতে পাই কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে সম্ভবত ইন্টারনেটের সমস্যাও হইতে পারে, আমি ঠিক বুঝতেছি না, আপনাদের কথাও আমি শুনতে পারতেছিলাম না, এখন শুনতে পারতেছি ঠিকঠাক মতো। স্যার কেউ বলতে পারবেন যে আসলে কোন প্রপার্টিস এর কারণে যে এটা একটা নির্দিষ্ট টাইমের সাথে সাথে এই লসটা বা এই যে ডিফ্লেকশনের কথাটা বলতেছি এটা আস্তে আস্তে বাড়তেই থাকে, এই প্রপার্টিসটার নাম কেউ বলতে পারবেন? বা যদি কেউ আগে বলে থাকেন সে একটু রিপিট করেন, আমি শুনতে পাই নাই আপনাদের কথা। ওটা তো প্রপার্টিস না, ওটা তো একটা অংশ, এটা একটা কম্পোনেন্ট। টেন্ডন বা স্টিল এটা হচ্ছে, ধরেন আমি প্রিস্টেজ ফোর্সের কথা যদি বলি, প্রিস্টেজ ফোর্সটা একটা নির্দিষ্ট কারণে যে যত টাইম যায় তত আস্তে আস্তে লুজ হইতে থাকে, সেই
কারণটা কি বলতে পারবেন বা প্রপার্টিসটা বলতে পারবেন? শ্রিঙ্কেজ ঠিক না, ওইটা ছিল হচ্ছে ক্রিপ। আমরা হচ্ছে যখন প্রিস্টেজ লস পড়াইছিলাম তখন ক্রিপ যখন পড়ছিলাম বলছিলাম ক্রিপ এমন একটা প্রপার্টিজ সেটার কারণে আমাদের প্রিস্টেজ ফোর্সটা আস্তে আস্তে লুজ হইতেই থাকে। এটা যদি আমরা ধরেন একটা প্রিস্টেজ বা এটা আরসিসির ক্ষেত্রেও হয়, ধরেন একটা আরসিসি বিম আপনি কাস্টিং করছেন, কাস্টিং করার আপনি জাস্ট কাস্টিং করার 7 দিন পরে সেখানে ডিফ্লেকশন মাপলেন, ডিফ্লেকশন ধরেন পাইলেন 2 মিলিমিটার। এখন আপনি যদি 10 বছর পরে সেখানে ডিফ্লেকশন মাপেন দেখেন দেখবেন সেটা পাবেন হচ্ছে মানে 2-এর থেকে অনেক বেশি একটা ভ্যালু পাবেন। তো হ্যাঁ, রিল্যাক্সেশন ওটা হচ্ছে ইমিডিয়েটলি হয়ে যায়, ওটা তো আসলে টাইম ডিপেন্ডেন্ট হয় না, ওটা ইমিডিয়েটলি হয়ে যায় যতটুকু হওয়ার। মেনলি এটার মেন ফ্যাক্টরটা হচ্ছে ক্রিপের কারণে এখানে মেন মানে ডিফ্লেকশন বা লস যেটা সেটা একটু বেশি হয়। আমরা এই চ্যাপ্টারেও দেখবো দেখবেন ক্রিপের কারণে ডিফ্লেকশন কত বেশি হয়ে যেতে পারে, সেটা আমরা এই চ্যাপ্টারের একটা প্রবলেমের মধ্যে দেখবো। তো আমরা একটু দেখি, আমরা তাহলে একটু আমরা বললাম ডিফ্লেকশন হচ্ছে দুইটা টাইপের, একটা হচ্ছে শর্ট টাইম ডিফ্লেকশন। শর্ট টাইম ডিফ্লেকশন কোনগুলা? এই যে আমরা এতক্ষণ যে দুইটা ডিফ্লেকশন নিয়ে আলোচনা করতেছিলাম, যে লোডের কারণে ডিফ্লেকশন, অর্থাৎ এই যে এই দুই ফর্মুলা দিয়ে আমরা যে ডিফ্লেকশন বের করব, এটাও একটা শর্ট টাইম ডিফ্লেকশন। আবার প্রি স্ট্রেসিং ফোর্সের কারণে যে ডিফ্লেকশনটা হয় সেটাও একটা শর্ট টাইম ডিফ্লেকশন। তাহলে শর্ট টাইম বা ইনস্ট্যান্ট ডিফ্লেকশন থেকে আমি যদি লং টাইম ডিফ্লেকশন বের করতে চাই বা আমি জানতে চাই যে ধরেন আমরা এখন যে ফর্মুলাগুলো দেখলাম এই ফর্মুলাগুলো দিয়ে আমরা জাস্ট লোড দেওয়ার সাথে সাথে কতটুকু ডিফ্লেকশন হইতেছে সেটা ক্যালকুলেট করতে পারবো। তাহলে একটা টাইম নির্দিষ্ট টাইম পরে 6 মাস পরে বা 1 বছর পরে বা 5 বছর পরে কতটুকু ডিফ্লেকশন হবে সেটা আমরা কিভাবে জানবো? তো সেটা জানার জন্য আমাদের একটা লং টাইম ডিফ্লেকশনের একটা সিম্পল ফর্মুলা আছে। এটা হচ্ছে মেইন ফর্মুলাটা, এখান থেকে আমরা একটু সিম্পলিফাইড করে নিয়ে আসি আমাদের ইউজ করার জন্য। এই সিম্পলিফাইড রূপটা হলো এটা, লং টাইম ডিফ্লেকশনটাকে এ এফ দ্বারা প্রকাশ করা হয়েছে। মেনলি এখানে এ দ্বারা ডিফ্লেকশন বোঝাইছে, এফ মানে হচ্ছে ফাইনাল ডিফ্লেকশন। এ এফ ইকুয়াল টু বলতেছে এ সাফিক্স আই এল, আই এল মানে হচ্ছে লোডের কারণে ডিফ্লেকশন, অর্থাৎ উপরে যে আমরা দুইটা ডিফ্লেকশন দেখে রাখলাম, এই যে এটা একটা ডিফ্লেকশন লোডের কারণে আর এটা হচ্ছে প্রিস্টেজ ফোর্সের কারণে। তাহলে প্রথম যেটা দেখতেছি প্রথম যে অংশটা এটা হচ্ছে এ আই এল মানে হচ্ছে লোডের কারণে ডিফ্লেকশন মাইনাস এ আই পি মানে হচ্ছে প্রি স্টেজ ফোর্সের কারণে ডিফ্লেকশন। তাহলে এ আই এল লোডের কারণে ডিফ্লেকশন মাইনাস প্রি স্টেজ ফোর্সের কারণে ডিফ্লেকশন ইনটু পিটি বাই পি আই। পিটি মানে হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পরে ইফেক্টিভলি কতটুকু প্রি স্টেজ কাজ করতেছে। ধরেন আমরা প্রি স্টেজ লস চ্যাপ্টারে দেখছি যে আমি যখন কাস্টিং করি তখন প্রি স্টেজিং ফোর্স দিয়েছিলাম ধরেন 500 কিলো নিউটন, কিন্তু আমি 6 মাস পরে সেটা দেখতেছি সেটা হয়ে গেছে 400 কিলো নিউটন। তো এখানে পিটি মানে হচ্ছে ইফেক্টিভলি একটা নির্দিষ্ট টাইম পরে ইফেক্টিভলি যতটুকু ফোর্স কাজ করতেছে সেটা হচ্ছে পিটি, এবং পিআই মানে হচ্ছে ইনিশিয়ালি আমি কতটুকু স্ট্রেস দিয়েছিলাম সেটা হচ্ছে পিআই। আর তার সাথে হচ্ছে 1+5, ফাইটা যেটা ফাইটাকেই বলা হয় ক্রিপ কোএফিসিয়েন্ট। আমরা ক্রিপের ক্ষেত্রেও দেখছিলাম এই ক্রিপ কোএফিসিয়েন্টের একটা ভ্যালু জানা থাকলে সেখান থেকে আমরা খুব সহজেই লং টাইম ডিফ্লেকশন কতটুকু হবে সেটা এই ইকুয়েশনের মাধ্যমে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। তো এখান থেকে আমরা একটু এক্সাম্পল দেখি। এই ম্যাথগুলো খুবই ইজি, জাস্ট এই দুইটা ডিফ্লেকশন ক্যালকুলেশন করতে হয়, ডিফ্লেকশন ক্যালকুলেশন করে সেখান থেকে নেট বা টোটাল ডিফ্লেকশন কতটুকু সেটা প্লাস মাইনাস করলেই হয়। তো প্রথম যে এক্সাম্পলটা আছে সেটা বলতেছে, এটা এক্সাম্পল 6.1 কৃষ্ণা রাজুর বই থেকে নেওয়া। A concrete beam with a rectangular section 300 millimeter wide and 500 millimeter deep is pre-staged by two post-tension cables of 600 millimeter square। তার মানে হচ্ছে একটা বিম, সেটা হচ্ছে উইডথ হচ্ছে 300 মিলিমিটার, ডেপথ হচ্ছে 500 মিলিমিটার, এবং এর মধ্যে দুইটা কেবল আছে, দুইটা পোস্ট টেনশন একটা বিম, এর মধ্যে দুইটা কেবল আছে, প্রত্যেকটা কেবলের এরিয়া হচ্ছে 600 মিলিমিটার স্কোয়ার। ইনিশিয়ালি স্ট্রেস টু 1600 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এই যে বিমটা আছে সেখানে ইনিশিয়ালি 1600 নিউটন পার মিলিমিটার স্কোয়ারে স্ট্রেস দেওয়া হয়েছিল। দ্য কেবলস আর লোকেটেড অ্যাট অ্যান কনস্ট্যান্ট ইসেন্ট্রিসিটি অফ 100 মিলিমিটার। তার মানে কেবলটা একদম কনস্ট্যান্ট ইসেন্ট্রিসিটি অর্থাৎ নিউট্রাল অ্যাক্সিস থেকে কনস্ট্যান্টলি 100 মিলিমিটার নিচে অবস্থান করতেছে। থ্রু আউট দ্য লেন্থ অফ দ্য বিম হ্যাভিং অ্যান স্প্যান অফ 10 মিটার, অর্থাৎ যে বিমটা আছে সেই বিমটার স্প্যান লেন্থ হচ্ছে 10 মিটার। দ্য মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল অ্যান্ড কংক্রিট ইজ 210 kilonewton per millimeter square and 38 kilonewton per millimeter square রেসপেক্টিভলি। অর্থাৎ স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে 210 কিলোনিউটন পার মিলিমিটার স্কোয়ার আর কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে 38 কিলোনিউটন পার মিলিমিটার স্কোয়ার।
এখন এখান থেকে আমাদের কি বের করতে বলতেছে, প্রথমে যেটা বের করতে বলতেছে যে নিগলেক্টিং অল লসেস, মানে এখানে আমাদের বলতেছে যে প্রি স্ট্রেস লসটা কনসিডার করার দরকার নাই, কনসিডার না করে ফাইন্ড দ্য ডিফ্লেকশন এট দ্য সেন্টার অফ দ্য স্প্যান হোয়েন ইট ইজ সাপোর্টিং ইটস ওন ওয়েট। অর্থাৎ যে বিমটা দেওয়া আছে সেই বিমটা যখন শুধুমাত্র তার সেলফ ওয়েট ক্যারি করতেছে তখন মিড স্প্যানের ডিফ্লেকশন কতটুকু হবে সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। খুব ভালো করে বোঝেন, এই চ্যাপ্টারে যতগুলা ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথ সেম একই টাইপের ক্যালকুলেশন, শুধু ভ্যালু চেঞ্জ আছে, হয়তো বিমের প্রপার্টিজ কিছু চেঞ্জ থাকতে পারে, ততটুকুই। তাছাড়া সলিউশন প্রসেস সবগুলোর জন্য সেম। তার মানে এ নাম্বারের সলিউশনে যদি আমরা আসি, এ নাম্বার সলিউশনে বলতেছে শুধু সেলফ ওয়েট যখন ক্যারি করবে, অর্থাৎ বিমের উপরে শুধুমাত্র সেলফ ওয়েট ছাড়া অন্য কোনো লোড থাকবে না, তখন কতটুকু ডিফ্লেকশন হবে সেটা বের করতে বলতেছে। তো প্রথমত আমরা সেলফ ওয়েটটা বের করে নেই। আমরা জানি সেলফ ওয়েট কিভাবে ক্যালকুলেশন করতে হয়, আমরা মিডের আগেও অনেকগুলো প্রবলেম সলভ করছি। সেলফ ওয়েট ক্যালকুলেশন করার সময় জাস্ট এরিয়াটাকে ইউনিট ওয়েট দ্বারা গুণ করলেই হয়। তো এরিয়া বের করার জন্য আমাদের এখানে উইডথ দেওয়া আছে 300 মিলিমিটার। তো যেহেতু আমাদের ইউনিট ওয়েটের ভ্যালুটা দেওয়া থাকে হচ্ছে 24 কিলো নিউটন পার মিটার কিউব। এখানে প্রশ্নে ডাইরেক্ট ইউনিট ওয়েটটা দেওয়া নাই, কিন্তু এটা অবশ্যই দেওয়া থাকবে। এখানে 24 অ্যাসিউম করে নেওয়া হয়েছে, সরি লাস্টে দেওয়া আছে যে ইউনিট ওয়েট দেওয়া আছে 24 কিলো নিউটন পার মিটার কিউব। তো আমাদের এখানে যদি আমরা এই যে ডাইমেনশন গুলো আছে উইডথ বা ডেপথ সেগুলো আছে মিলিমিটারে, সেটা যদি আমরা মিটারে কনভার্ট করে নেই তাহলে 300-কে 1000 দ্বারা ভাগ করলে হয় 0.3, এবং 500-কে 1000 দ্বারা ভাগ করলে হয় 0.5, তাই 0.3 ইন্টু 0.5 ইন্টু ইউনিট ওয়েট হচ্ছে 24। এই পুরোটা গুণ করলে সেখান থেকে আমাদের সেলফ ওয়েটটা আসছে 3.6 কিলো নিউটন পার মিটার। এখন এই যে লোডটা কিলো নিউটন পার মিটার, বাকি সমস্ত ডাইমেনশন যেহেতু মিলিমিটারে আছে তাই আমরা এই মিটার থেকে মিলিমিটারে কনভার্ট করে নিলাম। তো এখানে একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখবেন, সাধারণত আমরা জানি 1 মিটার থেকে মিলিমিটারে যদি কনভার্ট করতে হয় তাহলে 1000 দ্বারা গুণ করতে হয়, কিন্তু এইখানে যে মিটারটা আছে সেই মিটারটা কিন্তু ভাগ আকারে আছে, সেই মিটারটা কিন্তু নিচে আছে, উপরে নাই। তাই এখান থেকে যদি মিটার থেকে মিলিমিটারে কনভার্ট করতে হয় তাহলে এখান থেকে 1000 দ্বারা গুণ না করে 1000 দ্বারা ভাগ করতে হবে। যদি এই কিলো নিউটন মিটার যেটা দেখতেছি কিলো নিউটন পার মিটার, এটা যদি উপরে কিলো নিউটনের সাথে গুণাকারে থাকতো তাহলে মিলিমিটারে কনভার্ট করার জন্য আমরা 1000 দ্বারা গুণ করতাম। কিন্তু যেহেতু এটা কিলো নিউটন পার মিটার, অর্থাৎ প্রতি মিটারে এত কিলো নিউটন, তো প্রতি মিলিমিটারে কত হবে সেটা বের করতে হলে 1000 দ্বারা ভাগ করতে হবে। তো সেটাই করা হয়েছে, 3.6 ইন্টু 10⁻³ কিলো নিউটন পার মিলিমিটার। তো আমাদের যদি আমরা এই ডিফ্লেকশনের ফর্মুলাটা দেখি, লোডের কারণে ডিফ্লেকশনের যদি ফর্মুলাটা দেখি, আমরা জানি ইউডিএল মানে সরি আমাদের সেলফ ওয়েটটা সবসময় বিমের উপর ইউডিএল হিসেবে কাজ করে। তো ইউডিএল এর কারণে আমাদের ডিফ্লেকশন বের করার ফর্মুলা হলো এটা, কিছুক্ষণ আগে আমরা উপরে দেখলাম যে 5W×4 ডিভাইডেড বাই 384 EI। তো এখান থেকে ডাব্লিউটা আমরা ক্যালকুলেশন করে ফেলছি, এল প্রশ্নে দেওয়া আছে, ই এর ভ্যালুটাও প্রশ্নে দেওয়া আছে, মোমেন্ট অফ ইনারশিয়া যেটা আই সেটা আমরা জানি না। তো সেটা যদি আমরা ক্যালকুলেশন করি, মোমেন্ট অফ ইনারশিয়া যেহেতু একটা রেক্ট্যাঙ্গুলার বিমের ক্ষেত্রে BH³/12, বি এর ভ্যালু হচ্ছে 300, ইস এর ভ্যালু 500, BH³/12 করলে এখান থেকে মোমেন্ট অফ ইনারশিয়া আসছে 31.25 ইন্টু 10⁸ মিটার টু দি পাওয়ার 4। তাহলে এখন যদি আমরা এই ভ্যালুগুলা ডিফ্লেকশনের এই ফর্মুলাতে বসাই দেই, 5W×4/384 EI এই ফর্মুলাতে বসাই দেই, 5 তো কনস্ট্যান্ট একটা ভ্যালু, ডাব্লিউ এর ভ্যালু পাইছি 3.6 ইন্টু 10⁻³ তার সাথে এল এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 10 মিটার, যেহেতু আমরা বাকি সবকিছু মিলিমিটার ইউনিটে বসাইতেছি তাই 10 মিটার থেকে 1000 দ্বারা গুণ করে মিলিমিটারে কনভার্ট করে নিলাম, এবং তার পাওয়ার হিসেবে থাকতেছে 4 ডিভাইডেড বাই 384। ই এর ভ্যালু প্রশ্নে বলা আছে 38 কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এবং আই মোমেন্ট অফ ইনারশিয়া আমরা এখানে বের করছি 31.25 ইন্টু 10⁸। তাহলে এগুলো যদি বসাই দিয়ে ক্যালকুলেশন করলে এখান থেকে আমাদের ভ্যালুটা আসছে 3.947 মিলিমিটার। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা মানে অলওয়েজ লোড সবসময় উপর থেকে নিচের দিকে কাজ করে। তো উপর থেকে নিচের দিকে যদি লোড কাজ করে তাহলে ডিফ্লেকশনটা সবসময় কেমন হবে, ডাউনওয়ার্ড ডিফ্লেকশন হবে। তো সেটাই এখানে লেখা আছে, সেলফ ওয়েটের কারণে যে ডিফ্লেকশনটা সেই ডিফ্লেকশনটা হচ্ছে ডাউনওয়ার্ড ডিফ্লেকশন। তাহলে আমাদের যে দুইটা ডিফ্লেকশন, একটা হচ্ছে লোডের কারণে ডিফ্লেকশন, আর একটা হচ্ছে প্রি স্ট্রেস ফোর্সের কারণে ডিফ্লেকশন। তার মধ্যে লোডের কারণে ডিফ্লেকশন আমাদের বের করা শেষ, এখন আমরা প্রি স্ট্রেসের কারণে কতটুকু ডিফ্লেকশন হবে সেটা বের করব। তো প্রি স্ট্রেসের কারণে ডিফ্লেকশন বের করার আগে আমাদের দেখতে হবে আমাদের যে প্রি স্ট্রেসিং মেম্বারটা আছে সেখানে যে কেবলটা আছে সেই কেবলটা কিভাবে আছে, সেই কেবলটা কি প্যারাবোলিক ভাবে আছে নাকি স্ট্রেট ভাবে আছে নাকি প্যারাবোলিক ইসেন্ট্রিক ভাবে আছে, কিভাবে আছে সেটা দেখতে হবে। তো আমরা যদি প্রশ্নটা দেখি, এখানে দ্য কেবলস আর লোকেটেড অ্যাট এ কনস্ট্যান্ট ইসেন্ট্রিসিটি অফ 100 মিলিমিটার।
কনস্ট্যান্ট ইসেন্ট্রিসিটি কথাটার মানে কি? কনস্ট্যান্ট ইসেন্ট্রিসিটি মানে হচ্ছে পুরা বিম, তার পুরা বিমের যে বিম সেকশন যেটা আছে, একদম এই সাপোর্ট থেকে শুরু করে এই সাপোর্ট প্রত্যেকটা জায়গায় তার ইসেন্ট্রিসিটি হচ্ছে 100। তো পুরোটা জায়গায় যদি কনস্ট্যান্ট ইসেন্ট্রিসিটি 100 থাকে, তার মানে হচ্ছে আমাদের যে কেবলটা সেটা হচ্ছে এরকম স্ট্রেট কেবল। তো স্ট্রেট কেবল যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডিফ্লেকশন ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে এটা, যে এফ ই এল স্কোয়ার ডিভাইডেড বাই 8 EI। তো এখন এই ফর্মুলাতে আমরা সব ভ্যালু বসাই দিব। তার আগে আমাদের এফ মানে হচ্ছে প্রি স্ট্রেসিং ফোর্স। আমরা এখানে প্রি স্ট্রেসিং ফোর্স ডাইরেক্ট আমাদের প্রশ্নে প্রি স্ট্রেসিং ফোর্স দেওয়া নাই, কিন্তু আমাদের প্রি স্ট্রেসিং স্ট্রেস দেওয়া আছে। স্ট্রেস বলা আছে 1600 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আমরা জানি যদি ফোর্স না দেওয়া থাকে তাহলে সেখান স্ট্রেস থেকে আমরা ফোর্স বের করে নিতে পারি। আমরা বলছিলাম এর আগের মিটার আগে প্রবলেমে আমরা দেখছি যে স্ট্রেস সিগমা ইকুয়াল টু এফ বাই এ, অর্থাৎ এফ ইকুয়াল টু কি হবে, স্ট্রেস ইন্টু এরিয়া। স্ট্রেসের ভ্যালুটা আমাদের প্রশ্নে দেওয়া আছে হচ্ছে 1600। তার সাথে যদি আমরা এখন এরিয়া গুণ করি, স্টিল এরিয়া গুণ করি, তাহলে আমাদের এখানে বলা আছে দুইটা কেবল আছে এবং প্রত্যেকটা কেবলের এরিয়া হচ্ছে 600 মিলিমিটার স্কোয়ার। তাহলে এখন যেহেতু দুইটা কেবল আছে তাই 2 দ্বারা গুণ করা হয়েছে, এবং যেহেতু এক একটা কেবলের এরিয়া 600 মিলিমিটার স্কোয়ার তাই এখানে 600 দ্বারা গুণ করা হয়েছে। পুরোটা গুণ করলে সেখান থেকে আমরা প্রি স্ট্রেসিং ফোর্সটা পাই হচ্ছে 192 ইন্টু 10⁴ নিউটন, এবং সেটাকে যদি আমরা কিলো নিউটনে কনভার্ট করি তাহলে আমাদের ফোর্সের ভ্যালুটা আসে হচ্ছে 1920 কিলো নিউটন। তাহলে ফোর্সের ভ্যালুটা আমরা বের করে বসাই দিলাম 1920। তার সাথে ইসেন্ট্রিসিটি প্রশ্নেই বলা আছে কনস্ট্যান্ট ইসেন্ট্রিসিটি 100। এল এর ভ্যালুটা প্রশ্নে বলা আছে 10 মিটার, তাকে 1000 দ্বারা গুণ করে আমরা মিলিমিটারে কনভার্ট করলাম। 1000 বা 10⁻³ একই জিনিস, জানা থাকার কথা আপনাদের। তার সাথে পাওয়ার হিসেবে আছে স্কোয়ার ডিভাইডেড বাই 8। ই এর ভ্যালু প্রশ্নে বলা আছে 38, আর আই যেটা মোমেন্ট অফ ইনারশিয়া এটাও আমরা আগেই বের করে নিচ্ছি, সেটা হচ্ছে 31.25 ইন্টু 10⁸। এই পুরোটা যদি ক্যালকুলেশন করি তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের ডিফ্লেকশনের ভ্যালুটা পাইতেছি 20.21। তো এখন আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে প্রি স্ট্রেসিং ফোর্সটা কিন্তু সবসময় বিমটাকে উপরের দিকে ডিফ্লেক্ট করে। তাই দেখেন এখানে যে আমরা ভ্যালুটা বের করছি তার পাশে লেখা আছে আপওয়ার্ড, অর্থাৎ এই যে 20.21 যে মিলিমিটার যে ভ্যালুটা পাইলাম, এই যে ডিফ্লেকশনটা, এই ডিফ্লেকশনটা হবে হচ্ছে আপওয়ার্ড ডিফ্লেকশন। তাহলে এখন যদি আমরা টোটাল ডিফ্লেকশন বের করতে চাই তাহলে আমাদের উপরের দিকে আপওয়ার্ড দিকে ডিফ্লেকশন আমরা পাইতেছি হচ্ছে 20.21, আর ডাউনওয়ার্ড দিকে ডিফ্লেকশন পাইতেছি হচ্ছে 3.947। তাহলে আমরা যদি প্লাস মাইনাস করে নেট ডিফ্লেকশন বের করতে চাই তাহলে কি করব, বড় ভ্যালুটা থেকে ছোট ভ্যালুটা যদি আমরা বাদ দিয়ে দেই, 20.1 মাইনাস 3.947, তাহলে আমাদের নেট ডিফ্লেকশন আসে হচ্ছে 16.263। এবং এই ডিফ্লেকশনটা কোন দিকে হবে, বড় ভ্যালুটা যে দিকে ছিল এটা ছিল হচ্ছে আপওয়ার্ড ডিফ্লেকশন, আর এটা ছিল ডাউনওয়ার্ড ডিফ্লেকশন। তার মানে হচ্ছে আমাদের নেট যে ডিফ্লেকশনটা হচ্ছে আপওয়ার্ড দিকে হবে। এটাই আমাদের বের করতে বলতেছিল হচ্ছে এই প্রবলেমে, যে ফাইন্ড দ্য ডিফ্লেকশন এট দ্য সেন্টার অফ দ্য স্প্যান। তো এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথের জন্য সেম একই কাজই করতে হয়। একবার লোডের কারণে ডিফ্লেকশন বের করতে হয়, আর একবার হচ্ছে প্রি স্ট্রেসিং ফোর্সের কারণে ডিফ্লেকশন বের করতে হয়। বের করার পর তাদের প্লাস মাইনাস করে দেখতে হয় যে আসলে নেট কতটুকু ডিফ্লেকশন সেখানে হয়েছে। এরপরে যদি আমরা বি নাম্বার প্রবলেমটা দেখি, মানে ওইটারই বি বি যে প্রবলেমটা আছে সেটা যদি দেখি, এখানে বলতেছে অ্যালাউইং ফর 20% লস। এখানে বলছিল কোনো লস হবে না, এখানে বলতেছে 20% লস হবে। 20% loss in pre-stress. Find the final deflection at the center of the span when it carries an imposed load of 18 kilonewton per meter. তো ভালো করে খেয়াল করেন, এখানে দুইটা কন্ডিশন আছে বিতে। এখানে প্রথমত বলতেছে এখানে 20% প্রি-স্ট্রেস লস হবে, এবং সেকেন্ডলি বলতেছে এর উপরে এক্সট্রা 18 কিলোনিউটন পার মিটারের লোড আছে। আমরা যখন এ প্রবলেম করছিলাম সেখানে কিন্তু সেলফ ওয়েট ছাড়া কোনো লোড ছিল না, কিন্তু এখন এই সেলফ ওয়েটের পাশাপাশি 18 কিলোনিউটন পার মিটারের এক্সট্রা একটা লোড আছে। তাহলে সেটা আমরা কিভাবে সলিউশন করব, খুবই সিম্পল ওয়ে আছে সলিউশন করার। প্রথমত প্রি স্ট্রেসের কারণে কতটুকু ডিফ্লেকশন হবে অলরেডি আমরা এখানে বের করে আসছি, সেখানে হচ্ছে 20.21 মিলিমিটার ডিফ্লেকশন আমরা প্রি স্ট্রেসের কারণে পাইছি। এখন যদি 20% প্রি স্ট্রেস নষ্ট হয়ে যায়, 20% যদি প্রি স্ট্রেস নষ্ট হয়ে যায় তাহলে কি হবে, ডিফ্লেকশন যেটা পাইছিলাম সেই ডিফ্লেকশনও 20% কমে যাবে। ডিফ্লেকশনটা 20% কমে যাবে, যেহেতু ডিফ্লেকশন একদম ডাইরেক্টলি ডিপেন্ড করে হচ্ছে এফ এর উপরে। আমাদের এই ডিফ্লেকশনের ভ্যালুটা ডিরেক্টলি ডিপেন্ড করে হচ্ছে প্রি স্ট্রেস ফোর্সের উপরে। কারণ প্রি স্ট্রেস ফোর্স যদি 20% নষ্ট হয়ে যায় তাহলে আমাদের ডিফ্লেকশনটাও 20% কমে যাবে। তো 20% কমে যাওয়া মানে কি, ইফেক্টিভলি থাকতেছে হচ্ছে 80%। তাই এখানে 0.8 দ্বারা গুণ করা হয়েছে, যে আপওয়ার্ড ডিফ্লেকশন ডিউ টু প্রি স্ট্রেস আফটার লস 20% লসের পরে থাকে হচ্ছে 80%। তাই আমরা 0.8 ইন্টু 20.21 করছি,
সেখান থেকে আমরা এটা ক্যালকুলেশন করে ভ্যালু বের করতে হচ্ছে 16.168। এটা যদি আবার কেউ মনে করেন যে না আমি এভাবে করব না, আমি এখানে ফর্মুলা বসাই করব, তাতেও কোনো অসুবিধা নেই। সেখানে ফর্মুলা বসাই প্রি স্টেজ ফোর্স আগে যে 1920 পাইছিলাম, এখন এই 1920 থেকে এর 20% বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে যতটুকু আসে সেটা সেই এফ এর ভ্যালুটা যদি আমরা এখানে বসাই ক্যালকুলেশন করি, তাহলে সেম একই 16.168 মিলিমিটার ভ্যালুই পাবো। তো সেটা এখানে করা হয়েছে, যেহেতু 20% লস হয়ে গেছে, তাই 20% আমরা বাদ দিয়ে 80% যতটুকু ইফেক্টিভ আছে, সে ইফেক্টিভ 80%-এর জন্য এখানে আমরা প্রি স্টেজের জন্য ডিফ্লেকশন বের করলাম, সেটা হচ্ছে 16.168 মিলিমিটার। এখন আমরা যদি লোডের কারণে ডিফ্লেকশন বের করি, আমাদের সেলফ ওয়েটের কারণে তো অলরেডি আগে ডিফ্লেকশন বের করাই আছে, তাহলে শুধুমাত্র যেতটুকু আমাদের নতুন লোড আসলো, ওই যে 18 কিলো নিউটন পার মিটার যে নতুন লোড আসলো, সেই নতুন লোডের কারণে যদি আমরা ডিফ্লেকশন বের করি, যেহেতু এখানে লোডের ইউনিটটা বলা আছে 18 কিলো নিউটন পার মিটার, এখান থেকে আমরা ইজিলি বুঝতে পারতেছি এটা হচ্ছে একটা ইউডিএল লোড। তো ইউডিএল লোড যদি থাকে, তাহলে ইউডিএল এর কারণে আমাদের ডিফ্লেকশনের ফর্মুলা হচ্ছে 5WL⁴ ডিভাইড বাই 384 EI। তো এখানে 5 কনস্ট্যান্ট, ডাব্লিউ এর ভ্যালুটা প্রশ্নে বলা আছে 18 কিলো নিউটন পার মিটার, এই যে এখানে যেমন করছি কিলো নিউটন পার মিটার থেকে যদি আমরা কিলো নিউটন পার মিলিমিটারে নিয়ে আসতে চাই, তাহলে 1000 দ্বারা ভাগ করতে হয়। তো 1000 দ্বারা ভাগ করলে মেনলি সেটা 10⁻³ হিসেবে চলে আসে। তাই এখানে লেখা হয়েছে 5 × 18 × 10⁻³। তার সাথে এল মানে হচ্ছে লেন্থ, প্রশ্নে বলা আছে 10 মিটার, তাকে মিলিমিটারে কনভার্ট করার জন্য 1000 দ্বারা গুণ করা হয়েছে 2⁴ ডিভাইডেড বাই 384। ই এর ভ্যালু প্রশ্নে বলা আছে 38, আই এর ভ্যালু আমরা আগেই বের করছি 31.25 × 10⁸। তো পুরোটা যদি ক্যালকুলেশন করা হয়, তাহলে লোডের কারণে ডিফ্লেকশনটা আসে হচ্ছে 19.74 মিলিমিটার। যেহেতু এটা লোডের কারণে ডিফ্লেকশন, তাহলে এটা অবশ্যই ডাউনওয়ার্ড দিকে যাবে। তাহলে এখন আমাদের যে দুইটা কন্ডিশন বলছিল যে 20% প্রি স্ট্রেস নষ্ট হয়, সেটার জন্য আমরা ডিফ্লেকশন ক্যালকুলেশন করে ফেলছি, এবং যে এক্সট্রা লোডটা আসছিল সেই এক্সট্রা লোডের কারণে আমাদের ডিফ্লেকশন বের করা শেষ। তাহলে এখন যদি আমরা নেট ডিফ্লেকশন বের করি, তাহলে দেখেন প্রথমে আমরা ডাউনওয়ার্ড দিকে কি কি পাইছিলাম। ডাউনওয়ার্ড দিকে পাইছি সেলফ ওয়েটের কারণে 3.947, আর ডাউনওয়ার্ড দিকে আরেকটা পাইছি কত, এই যে এখানে লোডের কারণে লাইভ লোডের কারণে যেটা পাইলাম 19.74, তাহলে 3.95 প্লাস 19.74। আর আপওয়ার্ড দিকে যেটা পাইছি সেটা হচ্ছে 16.168, 20% বাদ দেওয়ার পরে আমরা এই ডিফ্লেকশনটা প্রি স্ট্রেসের ডিফ্লেকশনটা পাইছি হচ্ছে 16.168। তাই এখানে যদি মানে ডাউনওয়ার্ড ডিফ্লেকশন গুলোকে যদি আমি পজিটিভ ধরি, তাহলে আপওয়ার্ড ডিফ্লেকশনটা আমরা নেগেটিভ ধরতে পারি। তাহলে এটা পুরোটা যদি অ্যালজেব্রিক সাম করি, প্লাস মাইনাস করলে সেখান থেকে আমাদের নেট ডিফ্লেকশনের ভ্যালুটা হচ্ছে 7.52 মিলিমিটার, এবং এই ডিফ্লেকশনটা হবে নিচের দিকে। যেহেতু আমরা যে ডাউনওয়ার্ড ডিফ্লেকশন গুলোর ভ্যালুটা এখানে বড় বেশি, 19 আর 3 3.95 আর 19.74, এই দুটো যোগ করলে সেটা 16 থেকে বেশি হয়। তাই সেখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে এখানে যে নেট ডিফ্লেকশন যেটা হবে, সেই নেট ডিফ্লেকশনটা হবে হচ্ছে নিচের দিকে। এই প্রবলেমটাতে কারো কোনো অসুবিধা আছে বলেন, কেউ কোথাও না বুঝে থাকলে। এই একটা প্রবলেম বুঝে থাকলে এই চ্যাপ্টারে যত প্রবলেম আছে সব প্রবলেমগুলো খুব ইজিলি সলভ করতে পারবেন। কারো কোনো অসুবিধা আছে থাকলে বলতে পারেন। তো যদি না থাকে, তাহলে আমরা এরপরে আরেকটা প্রবলেম দেখি। এখানে যত প্রবলেম আছে সবগুলাই সেম একই টাইপের, একই জিনিস, জাস্ট মানে কিছু কন্ডিশন কিছু ভিন্ন থাকতে পারে, তাছাড়া ক্যালকুলেশন সবকিছু একদম সেম। তো আমরা পরেরটাও একটু দেখি, এক্সাম্পল 6.2, যেটা এটা বলতেছে কংক্রিট বিম উইথ আ ক্রস সেকশনাল এরিয়া অফ 32 × 10⁻³ মিলিমিটার স্কোয়ার, মানে এখানে ডাইরেক্ট এরিয়াটাই দেওয়া আছে। এন্ড রেডিয়াস অফ জাইরেশন যেটা আর দ্বারা প্রকাশ করা হয়, সেই আর এর ভ্যালুটা দেওয়া আছে 72 মিলিমিটার, ইজ প্রি স্ট্রেসড বাই এ প্যারাবোলিক কেবল ক্যারিং অ্যান ইফেক্টিভ স্ট্রেস অফ 1000 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। মানে এখানে হচ্ছে যে স্ট্রেসটা দেওয়া হয়েছে সেই স্ট্রেসের ভ্যালু হচ্ছে 1000 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। দ্য স্প্যান অফ দ্য বিম ইজ 8 মিটার, বিমটার স্প্যান হচ্ছে স্প্যান লেন্থ 8 মিটার। দ্য কেবল কম্পোজড অফ 6 ওয়্যারস অফ 7 মিলিমিটার ডায়ামিটার, এর মধ্যে 6টা কেবল আছে, প্রত্যেকটা কেবলের ডায়ামিটার হচ্ছে 7 মিলিমিটার। হ্যাজ অ্যান ইসেন্ট্রিসিটি অফ 50 মিলিমিটার অ্যাট সেন্টার অ্যান্ড 0 অ্যাট সাপোর্ট, তার মানে হচ্ছে এটা সেন্টারে ইসেন্ট্রিসিটি হচ্ছে 50 মিলিমিটার এবং সাপোর্টে ইসেন্ট্রিসিটি 0, তার মানে এটা হচ্ছে একটা কনসেন্ট্রিক প্যারাবোলিক কেবল।
এরপরে বলতেছে নিলেক্টিং অল লস ফাইন্ড দ্য সেন্ট্রাল ডিফ্লেকশন অফ দ্য বিম, মানে একদম বিমের মিড স্প্যানের ডিফ্লেকশন ক্যালকুলেশন করতে বলতেছে। এখানেও দুইটা কন্ডিশন বলে দিছে। প্রথম কন্ডিশনটা বলতেছে শুধুমাত্র সেলফ ওয়েট প্লাস প্রি স্ট্রেস, মানে জাস্ট একদম সেম আগের যে প্রবলেমটা করলাম এইতে শুধুমাত্র সেলফ ওয়েট আর প্রি স্ট্রেসের কারণে ডিফ্লেকশন বের করছি। আর বিতে বলা আছে সেলফ ওয়েট প্লাস প্রি স্ট্রেস প্লাস লাইভ লোড, মানে একদম আগে কিছুক্ষণ আগে যে প্রবলেমটা করলাম সেম একই প্রবলেম, জাস্ট এখানে উপরে কিছু ভ্যালু চেঞ্জ আছে। তো এটা যদি আমরা একটু দেখি, প্রথমত যে বিমটা আছে সেই বিমের জন্য এরিয়া দেওয়া আছে, ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে 32 × 10⁻³ মিলিমিটার স্কোয়ার। তার সাথে দেওয়া আছে রেডিয়াস অফ জাইরেশন। এখন মাথায় আসতে পারে যে রেডিয়াস অফ জাইরেশন আবার কি কাজে লাগবে। এই রেডিয়াস অফ জাইরেশনটা লাগবে হলো আমাদের এই যে প্রশ্নটা দেওয়া আছে, প্রশ্নের কোথাও কিন্তু কোনো বিমের ডাইমেনশন বলে নাই যে কত মিটার উইডথ আর কত মিটার ডেপথ, এসব কিছু বলা নাই। এরিয়াটা বলা আছে কিন্তু আমাদের কোনো ডাইমেনশন বলা নাই। তো ডাইমেনশন যদি না বলা থাকে আমাদের এই ডিফ্লেকশন ক্যালকুলেশন করতে কি লাগবে, আই লাগবে, মোমেন্ট অফ ইনারশিয়া লাগবে। তো ডাইমেনশন যদি না বলা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা মোমেন্ট অফ ইনারশিয়াটা কিভাবে বের করবো। তো বিমের ডাইমেনশন বলা না থাকলে সেখানে রেডিয়াস অফ জাইরেশন বলা থাকে, এই রেডিয়াস অফ জাইরেশন থেকে আমরা আই ভ্যালু বের করতে পারি। সেটা কিভাবে, সেটা হচ্ছে এই আর ইকুয়াল টু, ফর্মুলাটা হচ্ছে আর ইকুয়াল টু √I/A। তো যদি ডাইমেনশন বলা না থাকে তাহলে আমাদের রেডিয়াস অফ জাইরেশনের এই ফর্মুলা থেকে আই এর ভ্যালু বা মোমেন্ট অফ ইনারশিয়ার ভ্যালুটা বের করে নিয়ে আসতে হবে। তো এটা যদি দেখি আর এর ভ্যালু দেওয়া আছে 72। তো যদি আমরা এই √টাকে উঠাই দেওয়ার চেষ্টা করি তাহলে আমরা জানি দুই পাশে স্কোয়ার করতে হয়, তাহলে এই পাশে স্কোয়ার করলে হয় আর স্কোয়ার মানে হচ্ছে 72 স্কোয়ার, আর √ওভার উঠে গেলে থাকে I/A। তো আই ইকুয়াল টু হবে 72 স্কোয়ার ইন্টু এ, এই যে 72 স্কোয়ার প্লাস এর ভ্যালুটা প্রথমে দেওয়া আছে 32 × 10⁻³। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে 16.58 × 10⁻7 মিলিমিটার টু দি পাওয়ার 4। তাহলে এখন আমাদের কি করতে হবে, সেম দুইটা কাজ, সেলফ ওয়েট ক্যালকুলেশন করতে হবে। সেলফ ওয়েট ক্যালকুলেশন করে সেলফ ওয়েটের কারণে কতটুকু ডিফ্লেকশন হয়েছে সেটা বের করতে হবে, এবং তারপরে প্রি স্ট্রেসের কারণে কতটুকু ডিফ্লেকশন হয়েছে সেটা বের করতে হবে। তো আমাদের প্রশ্নে ডাইরেক্ট প্রি স্ট্রেস ফোর্সের ভ্যালুটাও দেওয়া নাই, তো প্রি স্ট্রেস ফোর্সের ভ্যালুটা দেওয়া নাই, কিন্তু এখানে স্ট্রেসের ভ্যালু দেওয়া আছে 1000 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তো স্ট্রেস থেকে আমরা যদি প্রি স্ট্রেসিং ফোর্সটা বের করতে চাই, স্ট্রেস দেওয়া আছে 1000, আমরা জানি স্ট্রেসের সাথে এরিয়া গুণ করতে হয়, স্টিল এরিয়া। স্টিল এরিয়া বের করার জন্য আমাদের প্রশ্নে বলা আছে সেখানে 6টা কেবল আছে, তাই 6 দ্বারা গুণ করছি। আর প্রত্যেকটা কেবলের ডায়ামিটার হচ্ছে 7 মিলিমিটার। তাই আমরা জানি যে একটা যদি বৃত্তাকার কেবল থাকে তাহলে সেটার এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে π/4d²। তাই π/4 ইন্টু ডায়ামিটার 7, তাই 7 স্কোয়ার। তো পুরোটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে প্রি স্ট্রেসিং ফোর্স আসে হচ্ছে 230.907 ইন্টু 10⁻³ নিউটন, বা কিলো নিউটনে কনভার্ট করলে সেটা 230.907 কিলো নিউটন। তাহলে এখন যদি সেলফ ওয়েটের কারণে আমাদের ডিফ্লেকশন ক্যালকুলেশন করতে হয় তাহলে আমাদের প্রথমে সেলফ ওয়েটটা প্রয়োজন। সেলফ ওয়েট ক্যালকুলেশন আমরা অনেকবার করে আসছি, জাস্ট এরিয়া ইন্টু ইউনিট ওয়েট। এরিয়াটা প্রথমে দেওয়া আছে 32 × 10⁻³ আর তার সাথে আমরা জানি যে কমপ্লিটেড ইউনিট ওয়েট হচ্ছে 24 কিলো নিউটন পার মিটার কিউব। এখন এটা 10⁻⁶ কেন আসলো, দেখেন আমরা যখন এর আগে সেলফ ওয়েট ক্যালকুলেশন করি, গত এই লাস্ট প্রবলেমটাতে যখন সেলফ ওয়েট ক্যালকুলেশন করছি, আমরা এই সেলফ ওয়েট ক্যালকুলেশন করার সময় এই যে বিমের এরিয়াটা বের করি সেই বিমের এরিয়াটা আমরা সবসময় কি করে নেই, মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করে নেই। তো আমাদের এইখানে তো ডাইরেক্ট কোনো মানে ডাইমেনশন দেওয়া নাই, কিন্তু কি বলা আছে, ডাইরেক্ট এরিয়াটা বলা আছে 32 × 10⁻³ মিলিমিটার স্কোয়ার। এই মিলিমিটার স্কোয়ার থেকে যদি আমরা মিটার স্কোয়ারে কনভার্ট করতে হয় তাহলে সেই ক্ষেত্রে 1000 স্কোয়ার দ্বারা ভাগ করতে হয়। দেখেন এটাও এখানে নিচে লাল কালি দিয়ে লেখা হচ্ছে যে 10⁻⁶ বসানো হয়েছে হচ্ছে এই মিলিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে কনভার্ট করার জন্য। তো মিলিমিটার স্কোয়ার থেকে যদি মিটার স্কোয়ারে কনভার্ট করতে হয় তাহলে 1000 স্কোয়ার দ্বারা ভাগ করতে হয়। 1000 স্কোয়ার মানে হচ্ছে 10⁻⁶, যেহেতু ভাগ তাই এখানে 10⁻⁶, অর্থাৎ 10⁻⁶ এটার সিগনিফিকেন্স হলো জাস্ট মিলিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে কনভার্ট করা। তা এরিয়া এটা দেওয়া আছে, এটা দিয়ে আমরা মিলিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে কনভার্ট করে নিলাম, এবং তার সাথে ইউনিট ওয়েট হচ্ছে 24, পুরোটা গুণ করলে ভ্যালু আসে 0.768 কিলো নিউটন পার মিটার। তো এখান থেকে যদি আবার মিলিমিটারে কনভার্ট করতে চাই তাহলে 0.768 ইন্টু 10⁻³ কিলো নিউটন পার মিলিমিটার। তাহলে এখান থেকে আমরা সেলফ ওয়েটটা পেয়ে গেছি। এখন সেলফ ওয়েটের কারণে যদি আমরা ডিফ্লেকশন ক্যালকুলেশন করতে চাই, ফর্মুলাটা হচ্ছে 5W(L⁴/384 EI। 5 তো 5, W এর ভ্যালু এখান থেকে আমরা পাইছি 0.768 ইন্টু 10⁻³ কিলো নিউটন পার মিলিমিটার। এটা বসাই দিলাম। লেন্থ প্রশ্নে বলা আছে হচ্ছে স্প্যান লেন্থ 8 মিটার। তো 8 মিটার থেকে মিলিমিটারে কনভার্ট করার জন্য আবার 1000 দ্বারা গুণ করছি, টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 384। ই এর ভ্যালু প্রশ্নে বলা আছে 38,
এবং আয়ের ভ্যালু আমরা এখানে ক্যালকুলেশন করে আসছি 16.58 ইন্টু 10⁻⁷। তো পুরোটা যদি বসাই দেই তাহলে আমাদের ডিফ্লেকশনের ভ্যালুটা আসছে 6.5 মিলিমিটার। যেহেতু এটা লোডের কারণে ডিফ্লেকশন, তাই এই ডিফ্লেকশনটা কাজ করবে হচ্ছে ডাউনওয়ার্ড দিকে। তো এখন যদি আমরা প্রি স্ট্রেসের কারণে ডিফ্লেকশন বের করতে চাই, প্রি স্ট্রেসের কারণে ডিফ্লেকশনের ফর্মুলা এখানে আমাদের দেখতে হবে যে কেবল প্রোফাইলটা কেমন আছে। এখানে কেবল প্রোফাইলটা আছে হচ্ছে কনসেন্ট্রিক প্যারাবোলিক, অর্থাৎ সাপোর্টে কোনো ইসেন্ট্রিসিটি নাই, শুধু একটা ইসেন্ট্রিসিটি আছে, সেটা হচ্ছে মিড স্প্যানে। তো সেই ক্ষেত্রে যদি এরকম কনসেন্ট্রিক প্যারাবোলিক কেবল থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডিফ্লেকশন বের করার ফর্মুলাটা হলো এটা 5FEL² ডিভাইডেড বাই 48 EI। তো 5 অ্যাজ ইট ইজ বসে যাবে। এফ এর ভ্যালু আমরা যে এখানে বের করে আসছি সেটা হচ্ছে 230.907 কিলো নিউটন। 230.907 বসাই দিলাম। ই এর ভ্যালু প্রশ্নে বলা আছে 50 মিলিমিটার, এল এর ভ্যালু প্রশ্নে বলা আছে 8 মিটার। তো সেটাকে আমরা মিলিমিটারে কনভার্ট করার জন্য 8 ইন্টু 10⁻³ করছি। এখানে একটা স্কোয়ার হবে, এটা জাস্ট রাইটিং মিস্টেক, স্কোয়ারটা বসায় এখানে একটা স্কোয়ার হবে, এল স্কোয়ার ডিভাইডেড বাই 48 ইন্টু এর ভ্যালু 38 আর আয়ের ভ্যালু আমরা আগেই বের করে আসছি 16.58 ইন্টু 10⁻⁷। এই পুরোটা ক্যালকুলেশন করলে এখান থেকে ডিফ্লেকশনের ভ্যালুটা হচ্ছে 12.21 মিলিমিটার। তো আমরা এর আগেও বলছি প্রি স্ট্রেসিং ফোর্স যে ডিফ্লেকশনটা দিবে সেই ডিফ্লেকশনটা হবে হচ্ছে আপওয়ার্ড। তাহলে যদি এখন আমরা মানে টোটাল নেট ডিফ্লেকশন বের করতে চাই, নেট ডিফ্লেকশন বের করতে চাইলে আমাদের যে কাজ, সেই নেট ডিফ্লেকশন বের করার জন্য আমাদের কি করতে হবে, এতে যেটা বলছে নেট ডিফ্লেকশন বের করতে হবে শুধুমাত্র সেলফ ওয়েট আর প্রি স্ট্রেসের কারণে। তাই নেট ডিফ্লেকশনের জন্য আমরা সেলফ ওয়েটের কারণে নিচের দিকে পাইছি 6.5 এবং প্রি স্ট্রেসের কারণে উপরের দিকে পাইছি 12.1। তাহলে এই প্রবলেমের জন্য আমরা যদি নেট ডিফ্লেকশন বের করি তাহলে কি হবে, 12.1 বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দিলাম। যেহেতু বড়টার ডিরেকশন হচ্ছে আপওয়ার্ড এবং ছোটটার ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ড, তাই বাদ দিয়ে যেটা পাইতেছি 5.71 মিলিমিটার, এই ডিফ্লেকশনটা হবে হচ্ছে আপওয়ার্ড ডিফ্লেকশন। জাস্ট বড়টা থেকে যে বড় যে ভ্যালুটা 12.1 এটা ছিল আপওয়ার্ড এবং এই 6.5 যেটা সেটা ডাউনওয়ার্ড। তো বড় থেকে ছোট ভ্যালুটা বাদ দিয়ে আমরা যেটা পাইতেছি, বড়টা যেহেতু আপওয়ার্ড দিকে ছিল তাই এখানে যে ডিফ্লেকশনটা পাবো সেটা হচ্ছে আপওয়ার্ড ডিফ্লেকশন। তো এর পাশাপাশি বিতে কি বলতেছে, বিতে সেম সেলফ ওয়েট থাকবে, প্রি স্ট্রেস থাকবে, এর সাথে হচ্ছে নতুন একটা লাইভ লোড আসবে, সেটা হচ্ছে 2 কিলো নিউটন পার মিটার। তার মানে হচ্ছে এখন এই লাইভ লোডের কারণে আমাদের এক্সট্রা একটা ডিফ্লেকশন বের করে নিতে হবে। তো লাইভ লোডের কারণে ডিফ্লেকশন, এই যে ডাউনওয়ার্ড ডিফ্লেকশন ডিউ টু লাইভ লোড, এটা আসলে ওরা একটু অন্যভাবে করছে। ওরা হচ্ছে মানে মেনলি ঐকিক নিয়মে যেটা আছে ঐকিক নিয়মে করছে। ঐকিক নিয়ম বলতে এই যে ধরেন আমরা এর আগে কি করছি, আমরা এই যে এতটুকু 0.768 ইন্টু 10⁻⁻³ ওরা ঐকিক নিয়মে বের করছে যে এত এত লোডের কারণে ডিফ্লেকশন পাইছি 6.5। তাহলে 1 কিলো নিউটন লোডের জন্য কতটুকু পাবো, আর এই যে যে এখানে লাইভ লোডটা দেওয়া আছে 2 কিলো নিউটন পার মিটার, এই লোডের কারণে কতটুকু পাবো, এইভাবে ঐকিক নিয়মে এখানে ডিফ্লেকশনটা বের করছে। তো আপনার যেভাবে সুবিধা, আপনি যদি এই ঐকিক নিয়মে বের করেন তাও হবে, অথবা আপনি যদি এই যে ফর্মুলাটা আছে জাস্ট এই ফর্মুলাটা বসায় এখানে এখন ডাব্লিউ এর ভ্যালুটা হচ্ছে 2 ইন্টু 10⁻³ বসাই দিবেন। কারণ এখানে ভ্যালুটা আছে লাইভ লোডের ভ্যালুটা আছে 2 কিলো নিউটন পার মিটার। এটাকে যদি মিলিমিটারে কনভার্ট করি তাহলে যেটা বললাম যে যদি মিটারটা ভাগ আকারে আছে তাই 1000 দ্বারা ভাগ করতে হয়, ভাগ করলে সেই লোডের ভ্যালুটা আসে 2 ইন্টু 10⁻⁻3, লাইভ লোডের ভ্যালুটা আসে 2 ইন্টু 10⁻⁻3। তাই এখন যদি আমি এই লোডের কারণে ডিফ্লেকশন বের করতে চাই, আপনারা দুইভাবেই করতে পারেন। ডাইরেক্ট এই যে এই ফর্মুলাতে জাস্ট ডাব্লিউ ইকুয়াল টু 2.2 সরি ডাব্লিউ ইকুয়াল টু 2 ইন্টু 10⁻⁻3 বসাই দেন, তাহলেও সেক্ষেত্রে সেম এই 16.93 মিলিমিটার এটাই পাবেন। অথবা যদি এরকম এখানে শিটে যেভাবে করা আছে এইভাবে ঐকিক নিয়মে বের করতে চান যে এত এত লোডের কারণে ডিফ্লেকশন হচ্ছে এত, এক লোডের কারণে কতটুকু হবে এবং এই 2 ইন্টু 10⁻⁻3 লোডের কারণে কতটুকু হবে, এভাবে যদি ঐকিক নিয়মে বের করে আসতে চান তাতেও কোনো অসুবিধা নেই, সেম আনসারই আসবে, সেম ভ্যালুই আসবে। তাহলে এখন যদি আমরা বি প্রবলেমের জন্য টোটাল ডিফ্লেকশন বের করতে চাই তাহলে লোডের কারণে এই যে 16.93 যেটা পেলাম এটাও ডাউনওয়ার্ড ডিফ্লেকশন। তাহলে এখন ডাউনওয়ার্ড ডিফ্লেকশন পাইতেছি 16.93 প্লাস 6.5। তো সেটাই করা হয়েছে। ডিফ্লেকশন টোটাল ডিফ্লেকশন বের করার সময় ডাউনওয়ার্ড নিচের দিকে পাইছিলাম 6.5 আর এই যে 16.93 এই দুটো প্লাস, আর আপওয়ার্ড দিকে পাইছিলাম হচ্ছে 12.1 এটা মাইনাস। তো পুরোটা প্লাস মাইনাস করে আমাদের নেট যে ডিফ্লেকশন, নেট ডিফ্লেকশনটা হচ্ছে 11.22। যেহেতু এখানে এই ডাউনওয়ার্ড যে ডিফ্লেকশন সেটার ভ্যালু বেশি তাই এখানে আমাদের ফাইনাল টোটাল যে ডিফ্লেকশনটা পাইলাম 11.22, এই ডিফ্লেকশনটা আমরা লিখে দিব ডাউনওয়ার্ড ডিফ্লেকশন। তো প্রত্যেকটা প্রবলেম এর পরেও যে প্রবলেম আছে প্রত্যেকটা প্রবলেমে কাজ সেম, জাস্ট লোডের কারণে একবার ডিফ্লেকশন বের করতে হয় আর একবার হচ্ছে প্রি স্ট্রেসিং ফোর্সের কারণে ডিফ্লেকশন বের করতে হয়। ডিফ্লেকশন
ডিফ্লেকশন বের করার পরে সেই দুটো জাস্ট প্লাস মাইনাস অ্যালজেব্রিক সাম করে দেখতে হয় যে টোটাল ডিফ্লেকশনটুকু কতটুকু আসে। বাকি যে প্রবলেমগুলো আছে সেখানে মেনলি জাস্ট একটা জিনিস চেঞ্জ থাকতে পারে, সেটা হচ্ছে এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো এখানে আমরা যে প্রবলেম দুটা দেখলাম, কোনো প্রবলেমে কিন্তু লং টাইম ডিফ্লেকশনের কথা বলা নেই, শুধুমাত্র ইনস্ট্যান্ট ডিফ্লেকশনের কথা বলা আছে। যদি লং টাইম ডিফ্লেকশন থাকে তাহলে সেটা কিভাবে বের করতে হয় সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকে যে দুইটা প্রবলেম দেখলাম, এখানে কি কারো কোনো অসুবিধা আছে? আজকের প্রবলেম দুটাতে কি কারো কোনো সমস্যা আছে? যদি সমস্যা না থাকে তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করব। আপনাদের এই চ্যাপ্টারটা কালকের ক্লাসে মোটামুটি আমাদের ডিফ্লেকশন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এরপরে ফ্রাইডে যে ক্লাসটা, ফ্রাইডের ক্লাস থেকে আমরা শেয়ার শুরু করব। তো শেয়ারও মোটামুটি ফ্রাইডে যেহেতু আপনাদের সাথে দুইটা ক্লাস পাবো, মানে 2টা থেকে 3টা একটা ক্লাস নিব, এবং আমার টাইম 5টা থেকে 7টার একটা ক্লাস নিব। হয়তো ওই দিনই আমাদের শেয়ার চ্যাপ্টারটাও শেষ হয়ে যাবে। এরপরে আমাদের মেন ডিজাইন যে চ্যাপ্টারটা, মেইন যে পার্টটা, বড় পার্টটা সেটা থাকবে, সেটা আমরা আশা করতেছি সামনের সপ্তাহ থেকে শুরু করতে পারবো। এটাতে যদি কারো